আপনার আমেরিকার তুলসী গাবার্ড তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে। হাই হাই তুলসী গ্যাবার্ড কেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন এবং বাংলাদেশকে চরম বার্তার মুখে ফেলে দিলেন। বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করবেন না। তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে কেন আলটিমেটাম দিলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য দিয়েছেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকের জন্য এবং যারা নাকি আওয়ামী লীগ করেন না, মানে এই ছাত্রদের দলকে সমর্থক করেন তাদের জন্য। বিএনপি আর জাতীয় পার্টির কোনো সমস্যা নাই। আসুন মেন টপিকে আসি। সেটি হচ্ছে আপনার আমেরিকার তুলসী গাবার্ড তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে। কিভাবে? আসুন সবার আগে কিছু এভিডেন্স দেখাই, তারপরে বাকি কথা বলি। দেখেন তো ভাই, বেশ ভালোভাবে দেখবেন। মানে এইখানে আপনার যে তুলসী গাবার্ডের যে বক্তব্য, এখানে অনেক লং। আমি যদি ফুল বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে যাই তাহলে মিনিমাম যদি নাও লাগে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। শুনেন, এখানে আপনার মেন কিছু টপিক আমি আপনাদের সামনে তুইলা ধরছি। সব কিছু আমি স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারি না, তাও যদি দেখাইতে গেতাম তারপরেও মিনিমাম 5 মিনিট সময় লাগতো। যাই হোক, মেন টপিকে আসি। তিনি আসলে কি বলতে চাইছে আমি সেই কথাগুলাই বলবো। সবার আগে আমি আপনাদেরকে বলে রাখি, এই ডোনাল্ড ট্রাম্পের যেই আপনার সরকার, এই সরকার আমাদের পৃথিবীতে যত কটা দেশ আছে সমস্ত দেশকে নিয়েই মনে করেন মাথা কামায়, কিন্তু এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সরকারের মানে এত নিকটতম একজন ব্যক্তি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে গভীরতরভাবে আপনার দৃষ্টিভঙ্গি দিচ্ছে এবং খুব কঠিনভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। আমাদের বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন থেকে শুরু করে আগস্ট মাসে যে গণহত্যা, মব জাস্টিস, দখলবাজিতা, মানে এ টু জেড, ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যত যা কিছু হয়েছে এ টু জেড সব কিছু খতিয়ে দেখা হবে। আমি ফেব্রুয়ারি মাসে বেশ কয়টা ভিডিওতে বলছিলাম যে আমেরিকা থেকে দেখতে পারবেন আপনার 1 থেকে 2 মাসের ভিতরেই বিশাল একটা চাপ আসতে যাচ্ছে, দেখতে পারবেন। অনেকেই ভুয়া ভুয়া বলছেন, 1 থেকে 1.5 মাসের আগে ভিডিওটা চেক করেন তাহলে পাওয়া যাবেন। কি এখন কিন্তু সব কথা মিলে গেল আলহামদুলিল্লাহ, বলছিলাম কিন্তু। যাই হোক, এখন মেইন টপিকে আসি। আমাদের বাংলাদেশের আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, মানে তারা বলছে কি যে এই আন্দোলনের পিছনে আপনার জামাত শিবির, হিজবুত তাহরিরি আর হচ্ছে মনে করেন বিশেষ করে এই শিবির ছিল অন্যতম মাস্টার মাইন্ড। এটা কিন্তু সার্জিস কিন্তু বলছে, নিজের মুখ থেকে বলছে। আমাদের কাছে কিন্তু এটা রেকর্ড আছে যে সত্য কখনো লুকায় থাকে না, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই শিবির। আর এই শিবিরের বর্তমান ঘাড়ের ভিতরে ধরছে আপনার জাতিসংঘ থেকে, কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্টের যে একটা কমিটি আছে, এই কমিটির যে সদস্য আছে তারা। আর এই কমিটির ভিতরে একজন অন্যতম সদস্য হচ্ছে এই তুলসী গাবার্ড। তো তিনি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে বললে যে আমাদের বাংলাদেশে আপনার কোঠা নামে হয়েছে একটা জঙ্গি হামলা, মৌলবাদীরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে, কিন্তু কোনো সমস্যা নাই তো। কিন্তু আসল যে একটা ইসলাম সেটা তো তারা দেখাচ্ছে না। তিনি তুলসী গাবার্ড তিনি আরো বলেন যে সৌদি আরবের যে ইসলাম আর বাংলাদেশের যে ইসলাম প্রচারণা টোটালি মিল নাই। মানে তারা কিভাবে মনে করেন আপনার মানে যাইকর অরাজকতা, বম টম মাইরা, মব জাস্টিস কইরা, গণহত্যা কইরা
যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। তুলসী গবার তিনি এই কথাটাই মনে করেন তুলে ধরছে। আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের কি 12টা পুরা মনে করেন একদম পুরা বাইজে গেছে, পুরো একদম বরদমে 12টা বাইজে গেছে। অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি দেখবেন বর্তমান খুব মানে ফুরফুরা মেজাজে আছে। কেন আছে? কারণ তিনি জানে যে তিনি বা তার সরকারকে যেভাবে পতন ঘটাইছে একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি গুণ সহজ হয়ে গেছে। মানে যদি এইভাবে বলি যে শেখ হাসিনার লাখ ফেভার করছে, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী লীগের প্রতি, এটা মানতেই হবে। কারণ এই যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে, আর কোনোভাবে যদি ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসতে পারতো তাহলে আওয়ামী লীগের 12টা বাজে যেত। এখন আপনার এই তুলসী গাবার তিনি বলছে যে বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই আপনার সরকারি চাকরি কুঠার আর মেধার যে একটা উসিলা দিয়ে যে একটা জঙ্গি হামলা করছে, এদের প্রত্যেকটার বিচার হবে। মানে একজনকেও ছাড় দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এখন পর্যন্ত মা বোনদের ইজ্জতের উপরে প্রতিনিয়ত হায়নার মতো হিংস্র মনে করেন জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তেছে না, এই প্রত্যেকটার বিচার করা হবে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে কোনো ধর্ষণ হয়েছে দেখেন তো ভাই, আপনি যদি সাধারণত এই সমীকরণটা মিলান আশা করি আপনি পেয়ে যাবেন যে এখন পর্যন্ত ভাই বেশিরভাগই মনে করেন আপনার মাদ্রাসার শিক্ষকের কাছে, মাদ্রাসার মনে করেন ছাত্রীরা মনে করেন ধর্ষিত হচ্ছে বেশিরভাগই। তবে যাই হোক, এই তুলসী বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আর সমন্বয়কারী কিংবা জামাত শিবির হিজবুত তাহরির যেই কণায় আছে সব কটাকে দেখবেন তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো মনে করেন ঘষবো, তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো ধুইব মনে করেন, দেখতে পারবেন অতি সেই নিকটের দিনটা ইনশাল্লাহ। আর এই বাংলাদেশের যে মনে করেন অবস্থা অন্তর্বর্তীকালে সরকার, এরা তো ফাঁসবই। উল্টো দিকে শেখ হাসিনা তিনিও বাংলাদেশের আপনার সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী হয়েই ফেরার একটা বিশাল একটা চান্স কিন্তু আপনার আছে। কেননা আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কোনো মানে কিছুই মনে করেন করা হচ্ছে না। উল্টো দিকে আমাদের বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করে নাই, এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বিন্দু পরিমাণ মনে করেন চেঞ্জ হয় নাই। মানে আপনি যদি বাংলাদেশের সংবিধানও মিলাতে চান কিংবা এই তাদের যে কুঠার নামে আন্দোলনটা সমস্ত কিছু যদি এই তুলসী বাট তিনি যদি মনে করেন আপনার করে তদন্ত করে, তাহলে কি বিশাল একটা আপনার ফলাফল আসবে আওয়ামী লীগের ক্ষেত্রে দেখা যাবে। দর্শক বন্ধুরা, যাই হোক আপনার বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে এই রমজান মাসের ভিতরেই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এবং এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস কিংবা পিনাকি বা জঙ্গিবাদের যে রাজ্য বা যে বাজার আছে বই বিশ্ব থেকে যারা নাকি মনে করেন বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করে, তারা দেখবেন প্রতিনিয়ত মানে একদম মুসিবিলাই হয়ে গেছে, মুসিবিলাই তাদের চেহারাটা অ্যাকচুয়ালি দেখার মতো হয়ে গেছে, দেখতে পারবেন অতি নিকটে সেই দিনটা। বাকিটা আপনাদের। বাংলাদেশের রাজনীতির আরেকটি ডাইমেনশন স্পষ্ট হয়েছে, একটা রিয়ালিটি আবার আমাদের সামনে স্পষ্ট হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আরেকটি দাবি সম্ভবত পূরণ হচ্ছে। শিবির নিজেদেরকে কষ্ট করে তেমন কিছু করা লাগবে না, রাষ্ট্রই শিবিরের দাবিটা পূরণ করে দিবে, আমার কাছে মনে হচ্ছে এটা। অন দি আদার হ্যান্ড, বিএনপি তার মিত্র হারাচ্ছে, ছাত্রদল বিএনপি কঠিন পরিস্থিতিতে। দর্শক, এই বাস্তবতাটা কি রাজনীতির? এই বাস্তবতাটা হচ্ছে যে বামপন্থীরা কখনো বাংলাদেশের বন্ধু নয়। বামপন্থীরা অলওয়েজ আওয়ামী লীগের সেবাদাস। বাম রাম বলে না, এরা বামপন্থী মানেই শাহবাগী। এই বামপন্থীরা কখনো দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করে না। এরা বাংলাদেশের কীট পতঙ্গ, এরা ডিস্টার্ব, এরা ক্ষতিকর। সেই বামপন্থীরা এখন জনগণের গণ বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে লেগেছে আওয়ামী ভারতীয় প্রেসক্রিপশনে। সে বামপন্থীদের এখন গ্রেপ্তার করা হতে পারে, সরকার উদ্যোগ নিয়েছে।
শিবির এটাই চেয়েছে, শিবির বলেছে এই শাহবাগীদের গ্রেপ্তার করুন, এই শাহবাগীদের কোনো স্থান হবে না। এখন সেই শাহবাগীদের নামে সরকার নিজেরাই মামলা করেছে, শিবিরের দাবি পূরণ হবে, লাকি আক্তারকে হয়তো বা ধরা হবে। দর্শক, মজার বিষয়, বিএনপি কিন্তু এই বামপন্থীদেরকে মিত্র বানিয়েছে। যেমন ছাত্র ইউনিয়নের এই মেঘমল্লার বসুর বিরুদ্ধে মামলা হয়েছে, অথচ এই মেঘকে সাথে নিয়ে শিবির ঠেকাতে তৎপর ছাত্রদল। ছাত্রদলের এখন ক্যাম্পাসে বন্ধু, ছাত্রদলের মিত্র হচ্ছে এই ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন। আর এই ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন নেতাদের বিরুদ্ধে সরকার মামলা করেছে, ডক্টর ইউনূস সরকারের পুলিশ। তাহলে আপনি চিন্তা করেন বিএনপির জন্য পরিস্থিতিটা কতটা বিব্রতকর। বিএনপি যাদেরকে বন্ধু বানালো তারা এখন পুলিশের উপর হামলা করতে যে মামলা শিকার হয়, গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে, এবং শিবিরেদের বিরুদ্ধে সোচ্চার। তো শিবিরের সাথে চালাকি করতে এসেছে ছাত্রদল, যাদেরকে নিয়ে চালাকি করতে এসেছে এখন তাদেরকে পুলিশ ধরবে, তারা এখন মামলার আসামি। এই সরকার আমলে মামলার আসামি হয়, এটা কতটা লজ্জার আপনি বুঝেন? ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর হামলা, ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন নেতা সহ 12 জনের নামে মামলা। এই মামলায় বা যেহেতু মামলা শুরু হয়েছে, এগুলোর সাথে রিলেট করেই সেই কুখ্যাত লাকি আক্তার গ্রেপ্তার টুডে আর টুমুর হবেনি। তো এই যে ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন নেতা সহ 12 জনের নামে মামলা, এটা বিএনপি ছাত্র দলের জন্য কতটা বিব্রতকর, কারণ তাদের বন্ধু তাদের মিত্র এখন এরা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর আক্রমণের অভিযোগে 12 জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে, এবং শিবিরের সাথে এদের অনেক কনফ্লিক্ট চলছে। এই ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশনের সাথে অ্যাটলিস্ট কথার যুদ্ধ চলছে, তাদের বিরুদ্ধে মামলা। এটা শিবিরের একটা বড় বিজয়, শিবিরের দাবি পূরণ হওয়ার একটা লক্ষণ। গত মঙ্গলবার রাতে রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আরো অজ্ঞাত 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। বুধবার 12 মার্চ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক। তিনি বলেন, মামলায় 12 আসামির নাম উল্লেখ করা হয়েছে, আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেপ্তারের চেষ্টা চলছে, পাশাপাশি আহত পুলিশ সদস্যের ব্যবস্থা গ্রহণ করে। এখন আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো গ্রেপ্তারি হয়ে থাকতে পারে, আমি যখন আলোচনা করছি রেকর্ড করছি তখন কেউ গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার হতে পারে। মানে ছাত্রদল যাদেরকে নিয়ে শিবিরের বিরুদ্ধে লাগতে এসেছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, তাদের এখন পুলিশ খুঁজছে, তারা এখন গ্রেপ্তার হবে। চালাকির ফল, ছাত্রদল এখন মজা বুঝো, এখন মিছিল করো এদের বিরুদ্ধে, এই মামলা প্রত্যাহার করতে হবে, পিটাইয়া একবারে মিছিল ছুটেই দিবে। তিনি বলেন, মামলায় 12 আসামির নাম উল্লেখ করা হয়েছে, আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেপ্তারের চেষ্টা চলছে, পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলা আসামিরা কারেন দেখেন, এরা সবাই ছাত্র দলের সাথে প্রকাশ্যে এখন চলাফেরা করে, শিবির দাওয়াত দেয়, ইফতার মাহফিলে আসে না, কিন্তু এরা তো এই ছাত্র ইউনিয়ন ছাত্র, এরা তো ইফতারই করে না, এরা রোজা রাখবে, কিন্তু একে অপরের দাওয়াতে যায়, ওই ছাত্রদল তাদের দাওয়াতে যায়, ছাত্রদলের দাওয়াতে তারা আসে। এই হচ্ছে এখন বর্তমান রাজনীতির সমীকরণ। তো ছাত্রদলের মিত্ররা এখন পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ভয়ে। মামলার আসামিরা হলেন অং অং মারমা 25, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনা 25, জবি ছাত্র ইউনিয়ন অধৃতা রায় 23, ছাত্র ফেডারেশনের আরমান 30, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু 28। আর কতদিন সভাপতি থাকবে, বয়স 28 নেই, এটা বাস্তবে আরো বেশি। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর সভাপতি আল আমিন রহমান 25, বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড 26, নাম কি একটা। ছাত্র ফেডারেশনের হাসান শিকদার 25, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি সীমা আক্তার 25, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক সৈকত আরিফ 26, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মঈন আহমেদ 24, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী 25। এছাড়া 70 থেকে 80 জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এখন লাকি আক্তারকে ধরেন, মানে অনেককে ধরার জায়গা আছে, অজ্ঞাতনামা তো আছে।
মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে বিক্ষোভকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হলে তারা উল্টো পুলিশের উপর চড়াও হয়ে মারমুখী আচরণ শুরু করতে থাকে। বিক্ষোভকারীরা পুলিশের অনুরোধে কোনো তোয়াক্কা না করে লাঠিসোঁটা নিয়ে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর চড়াও হয়ে মারমুখী আচরণ করতে শুরু করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী নিয়োজিত পুলিশ সদস্যদের উপর হামলা করে। একই সঙ্গে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এই সময় রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ সদস্য রায়হান কাউসার এবং মোহাম্মদ রোহান এবং সাইফুল ইসলাম, রাজারবাগে নারী পুলিশ সদস্য আদিবা রুবিনা গুরুতর আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তো দর্শক, এটা শিবিরের জন্য একটা বড় সুখবর যে তারা যাদের বিরুদ্ধে কথা বলছে তারা আসলে রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রই এখন তাদেরকে খুঁজছে। শিবিরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা লাগবে না, এখন তারা পালিয়ে বেড়াবে, তারা এখন জেল খাবে আমি আশা করি। এবং শিবির বিরোধী ছাত্র দলের জন্য দুঃখ লজ্জা যে তাদের মিত্ররা এখন পালিয়ে বেড়াচ্ছে আর শিবির ক্যাম্পাস দাপিয়ে। হিন্দুরা চাবে আমাদের উপরে তুলতে। আমরা কেন বিভেদ সৃষ্টি করতেছি? আমরা কেন বিভ্রান্ত সৃষ্টি করতেছি? আপনারা ছোটখাটো নেতাদেরকে নিয়ে এত বড় বড় কথা বলেন। মৌলানা যারাই আসেন তারা কে বলেন? তারা কারা? দিল্লির যে মাদ্রাসাগুলো আছে তারা কারা বলেন? কাকে মিন করতেছেন দিল্লির মাওলানা? কাকে মিন করি? তারা কারা? তারা কেন এখানে আসে? আমার মনে হয় বাংলাদেশে আগে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমার মনে হয় তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে হয়তো 5 বছরের জন্য প্রধানমন্ত্রী রাখতে পারেন। বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম মুসলমান প্রধান দেশ। বিশ্বের প্রথম বলতে গেলে 1 নম্বরেই মুসলিম প্রধান দেশ, সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে এই দেশে। এই দেশের মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতে পারতাম, আমার যদি ঐক্য থাকতো তাহলে আজকে আমাদের সমস্যা হলো না। আজকে দেখেন ছোট 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 রাজনৈতিক দলের গলার স্বর অনেক বড়। সমস্যা হচ্ছে এখানে তারা বড়কে মানে না, তারা বড়কে মানার চেষ্টা করে না। রাজনৈতিক ভাবে আজকে আপনি মানেন বা না মানেন, বড় তো বিএনপি একটা ইসলামিক রাষ্ট্র বিশ্বাস করে, বা বিএনপি তার অতীতে বিসমিল্লাহির রহমানির রহিম আনছে, এই দেশে সংবিধানে ইসলামের প্রভাব আনছে। এখন আপনি বিএনপি কে মাইনাস করতে চান, বিএনপি কে বাদ দিতে চান। এই সরকার বিএনপি কে আজকে 8 মাস কে প্রমাণ হলো এই সরকার বিএনপি কে ক্ষমতায় আসতে দিতে চায় না। কারণ যদি চাইতো তাহলে তো 8 মাস আগেই ইলেকশন দিয়ে এই সরকার বিএনপি জয়েন করতে পারতো, বিএনপির সঙ্গে থাকতে পারতো। এবং তারেক রহমান সাহেব সুন্দর কথা বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব এবং আগামী নির্বাচনে এই যে নতুন তরুণ যারা আছে, যারা এই যে বৈষম্য আন্দোলন করেছে, তাদেরকে উনি একটা বৃহৎ অংশকে উনি নমিনেশন দিবেন বলেছেন। তাদেরকে রাজনৈতিকভাবে উনি নিয়ে আসবেন। যারা তরুণ আছে, শিক্ষিত তরুণ আছে, যারা অনেক বেশি ক্যাপাবল, তাদেরকে উনি নিয়ে আসবেন। উনি আমাদেরকে ওই গত মানে মিটিং এ বন্ধুদের সবাই বলেছেন, সবাইকে বলে দিয়েছেন যে আপনাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে। বয়স্ক থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনাদের পথ ছেড়ে দিতে হবে। আপনারা আগামী নমিনেশন পাইলে দলে আছেন, না পাইলে দলে আছেন, কিন্তু পথ ছাড়তে হবে। উনি তো এরকম একটা প্রস্তুতি করে রেখেছেন। আর আজকে যেটা বললাম যে এখন আমরা যেহেতু মুসলমান রাষ্ট্র, মুসলমান অনেক বেশি আমরা এখানে, এখানে তো হিন্দুরা চাবে আমাদের উপরে তুলতে। আমরা কেন বিভেদ সৃষ্টি করতেছি? আমরা কেন বিভ্রান্ত সৃষ্টি করতেছি? আপনারা ছোটখাটো নেতাদেরকে নিয়ে এত বড় বড় কথা বলেন। আপনারা এই যে মব জাস্টিস, কেন আপনি মব জাস্টিস আপনার বেলা হয় না কেন? এই মব জাস্টিস আপনারা কেন ব্যবহার করতেছেন? মব জাস্টিস দিয়ে আপনারা ভালো কি কাজটা করেছেন দেখেন। আপনার মব জাস্টিস
আন্দোলন ছিল, 5ই আগস্ট পর্যন্ত ছিল একটা আন্দোলনের অংশ, 7ই আগস্ট পর্যন্ত ছিল আন্দোলনের অংশ। এই সরকার বিরোধী যা কিছু ওটা মব জাস্টিস ছিল না, ওটা কিন্তু ছিল 32 বিপ্লব। নম্বর ভাঙ্গাও তো মানে একটা আন্দোলনের অংশ। তারপরে এটা আন্দোলনের নেতাদের অংশ বাড়ি না, ঘর এটা পোড়ানো একটা এটা হলো আন্দোলনের মব, অংশ। এটা হলো মব জাস্টিসের একটা বলিষ্ঠ প্রমাণ, সারা দিন সারা পৃথিবী থেকে যাবে। কারণ এটা সরকার ছিল তখন দেশে। আপনি 7 তারিখ পর্যন্ত যা করেছেন সেটা ছিল আন্দোলন, বিপ্লব। 7 তারিখের পরে একটা বিপ্লবী সরকার আপনি নিয়ে আসছেন, সেটা সংবিধানের মধ্যে সরকার বানান যাই বানান, কিন্তু সরকার শপথ নেওয়ার পরে আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারণ নাই, কারণ নাই। যারা তাহলে করেছেন, শেখ হাসিনা কেন বারবার বক্তব্য দিবে? শেখ হাসিনা তো উস্কানিটা যদি দেয় তাহলে ছাত্ররা কি করবে? শেখ হাসিনা উস্কানি কি দিল না দিল বিপ্লবীরা আমার কি দেখা, করবে? শেখ হাসিনা উস্কানি কি দিল না দিল আমাদের বিষয় না। শেখ হাসিনা উস্কানি যারা দিবে তারা অ্যাকশন নেই শেখ হাসিনার, আমাদের আমরা কি শেখ হাসিনা কিছু করতে পারবো? তারা শেখ হাসিনা নিয়ে আসেন, নিয়ে সাজা দেন, লটকায় দেন, ফাঁসি দিয়ে দেন শেখ হাসিনাকে আজকে নিয়ে আসেন, আজকে বলেন, আজকে ডেলিগেশন পাঠান, আজকে ওয়ারেন্ট ইস্যু করে দেন, আজকে আমার কোর্ট থেকে একটা ওয়ারেন্ট ইস্যু করে দেন, আজকে একটা কোর্টে বসেন না, বসে আপনি একটা কোর্ট করে একটা ফাঁসির ডিক্লারেশন দিয়ে ঘোষণা দিয়ে দেন যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি করবেন না এগুলা, আপনি দুই দিকে থাকবেন, সব রাস্তায় ঠিক রাখবেন। আর এই বিপ্লব যারা করে তারা ওই জীবনের ঝুঁকি নিয়ে হাতে নিয়ে করে, তারা মৃত্যুর পরোয়া করে না। বিপ্লব আর মৃত্যু একসঙ্গে যাবে। কাজে আমি যে ওই সেটাকে বললাম, যে সেন্টিমেন্টকে বললাম যে আমরা এদেশের এই 20 কোটি মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীন রক্ষা করে যথেষ্ট। ভারতের কোনোদিন ক্ষমতা হবে না আমাদের দেশের মাটিতে হাত দেওয়া। কিন্তু আমরা ভাই, আমরা যখন দিল্লির মৌলানা সাহেব দিয়া তাবলিগ করলে তখন ভারত হয় না? দিল্লির মৌলানা সাহেব কি ভারতীয় না? দিল্লির মৌলানা সাহেব আইসা তবলিগে আমার মনোনয়ন না করলে সে মনোনয়ন হবে না, ওই দিল্লির ভদ্রলোক কি ভারতীয় না? নাকি দিল্লির মুসলমান, বাংলাদেশি মুসলমান? মাওলানা কে? দিল্লির মৌলানা যারাই আসেন তারা কে বলেন? তারা কারা? সেটা তো দিল্লির যে শুনতে চাই। মাদ্রাসাগুলো আছে তারা কারা বলেন? কাকে মিন করতেছেন দিল্লির মাওলানা? চাকরি মিন করি, তারা কারা? তারা কেন এখানে আসে? তারা কেন মনোনয়ন পড়তে এখানে আসে বলেন? আমি আধিপত্য তো আধিপত্য, ভারতের আধিপত্য। আজকে ভারতের প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়, এই যে আবুল কালাম আজাদ ছিল রাষ্ট্রপতি, তখন কি হয়েছে? বাংলাদেশকে চুমা দিছে বলেন? কাজে ভারতের রাষ্ট্রপতি হলে কি হবে? কাজে এইগুলা ছাড়েন, এই সময় ধান্দাবাজি ছাড়েন। বাংলাদেশ বাংলাদেশি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বাস করবে। আমরা সবাই বাংলাদেশি। এখানে উগ্রতত্ত্ব চলবে না, যে রাজ্জাকি ভাই বলেছেন। এখানে কারো ব্যক্তিগত ইম্পোজ চালাবেন না। এই আমাদের দেশে কোরআন তো আজকে নতুন আসে নাই, 1000 বছর আগের কোরআন শরীফ আসছে, নতুন ইন্টারপ্রিটেশন হবে কোরআন শরীফে। কাজে এখানে বুঝতে পারবে, এই যে ভারত কাঁটাতার দিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে কাঁটাতার? আপনি যান না ভারতে, কাঁটাতার দিলে আপনি আসে কি? আপনি ভারতে যান কেন? আপনি ভারতে যান কেন? ভারতে যান কেন? কাজেই কাঁটাতার তো ভারত দিচ্ছে, আমরা যাই বলে, তারপরে আমাদের জন্য আমরা যাব না বলে দিন না। কাজে আপনি, আমি যে কথাটা শেষ পরিষ্কার বলতে চাচ্ছি, এই বাংলাদেশ থাকবে, জনগণ থাকবে, কিন্তু আজকে যারা বিভ্রান্ত করছে, আজকে ছোট ছোট রাজনৈতিক দলগুলো, আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ওই যে একজন নাম দিয়েছে মৌলানা সাদ সাহেব, একজনে বলেছে জুবায়ের, আরেকজন বলছে মাওলানা সাদ। সাদ, মৌলানা সাদ সাহেব কি ভারতীয় না? উনি কি ভারতীয় না? উনি কি ভারতীয় না? কি উনি কোথাকার? উনিও তো ভারতের। জি। ও, উনি আমার আপন হয়ে গেল না? উনি টাকাটা দিয়ে কই বাংলাদেশে খরচ করে না দিল্লিতে খরচ করে?
কাজে ভাই আমি যে কথাটা বলছি যে সেটা হচ্ছে যে আমাদের দেশে রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠের সম্মান আনতে হবে। আজকে যদি একজনে এক কথা জুড়ে কথা বললে এটা মব জাস্টিস করাতে পারলেই যদি আপনি ক্ষমতাশালী হয়ে তাহলে হবে না, তো তাহলে এই ক্ষমতা শেষ হবে না। এই ক্ষমতা একের পর এক যে যার শক্তি থাকবে সেই স্থানীয় ভাবে ক্ষমতা খাবে, এইভাবে চলবে। এখন যেটা চলতেছে, সন্ধ্যার পরে সারা বাংলাদেশ ডাকাতদের হাতে চলে যায়। এমন কোনো এলাকা নাই, এমন কোনো কিছু নাই যেখানে এই ডাকাতি বাড়তেছে না। পুলিশ আজকে থানার মধ্যে চুপ করে বসে থাকে, তারা বাড়িতে পারে না, সাহস নেই। আচ্ছা মোহাম্মদপুরে গিয়ে দেখেন কি হচ্ছে, ঢাকা শহরে কি হচ্ছে। আপনি চিন্তা করেন, ছিনতাইকারী সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সাহেব পত্রিকায় কথা বলছে বলে ছিনতাইকারীর ছেলে গিয়া দেখা করছে ওই প্রফেসরের বাসায় গিয়া। অফিসারের বাসায় চিন্তা করেন। শেষ করবেন আক্তার ভাই। তারপরে কাজে এই জন্য বলছি ভাইয়া, আমরা যেটা অনুরোধ করব, দেশের নির্বাচনে কোনো পরিবেশ নাই, এই সরকার নির্বাচন দিবে না। আমি বিনয়ের সঙ্গে বলছি, অলরেডি সবকিছু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে নির্বাচনে কোন রকম দিচ্ছে ভাওতাবাজি করা হচ্ছে। এই ভাওতাবাজি থেকে বেরিয়ে আসেন। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো, আপনারা যে সম্মান পেয়েছেন এই সম্মানটা জীবনের শেষ মুহূর্তে সে নষ্ট করেন না। আপনি বাংলাদেশে কিছু করে দিতে পারেন, দেখায় দিতে পারেন। আপনি বলছেন যে আপনি দেখায় দিতে পারবেন, আপনি আজকে পুলিশের সামনে বলছেন আপনি দেখায় দেন। আমি অনুরোধ করবো আপনি দেখায় দেন, আমরা আছি। বিএনপি আপনার সঙ্গে থাকবে, তারেক রহমান সাহেব বলেছে, সকল নেতৃবৃন্দ বলেছে, আপনাকে পূর্ণ সমর্থন দেবে। আপনি এমন একটা প্রক্রিয়া করেন, বিএনপি ক্ষমতা আসুক বা না আসুক, নির্বাচন দেন, নির্বাচনে করে যদি বিএনপি জয়লাভ করে, বিএনপি তো ওয়াদা দিয়েছে জাতীয় সরকার করবে, সকল দলকে নিয়ে করবে, এই বৈষম্যদের নিয়ে করবে, ৬০ জন মন্ত্রী হয়, সবাইকে নিয়ে করতে পারে, রাষ্ট্রটা সুন্দর চলবে। যে দিক নির্দেশনা তারেক সাহেব দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশে আগে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এবং আমার মনে হয় তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে হয়তো ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী রাখতে পারেন, বিকজ দেশমাতা খালেদা জিয়া এখন অসুস্থ, উনি এসে হয়তো দায়িত্ব নেবেন না। হয়তো এমন হইতে পারে যে এই প্রফেসর ইউনূস সাহেব বিএনপি নমিনেটেড প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে পারেন। যেমন আপনি দেখছেন যে এই ভারতে কংগ্রেস পার্টি ইয়াকে কি জানি প্রধানমন্ত্রী রাখছে 2 টার্ম, তার দলের কেউ নাম ওই শিখ ছিল জানি কি নাম, রাজ্জাকি ভাই আপনার মনে করতে পারেন কিনা শিখ প্রধানমন্ত্রী ছিল, যে তাকে রাখছে না, কংগ্রেসের সভাপতি ছিল। হ্যাঁ রাইট। সেই হ্যাঁ, কাজে বাংলাদেশও আমার মনে হয় তারেক সাহেব, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ তারেক সাহেব ইতিমধ্যে ইন্ডিকেশন দিয়েছেন, যেহেতু 3টা কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হোক, যদি বিএনপি ক্ষমতা যেতে পারে তাহলে সর্বদলীয় রাজনৈতিক দল করবে, সরকার করবে। এবং উনি বলেছেন যে সবাইকে নিয়ে সরকার দেশ চালাবেন। এবং উনি মনে হয় যে প্রধানমন্ত্রীর পদটা উনি হয়তো প্রফেসর হিসাবে যেন রাখতে পারেন খালি। আচ্ছা আসেন একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা তৈরি করি, আসেন সবাই মিলে একটা বাংলাদেশ তৈরি করি, যে বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে চলতে পারবো, যেখানে আর ভারতের রক্ত চক্ষুমা দেখতে হবে না, আমরা পরের দ্বারা পরিচালিত হব না, বাংলাদেশটা আমাদের পরের বাজার তৈরি হবে না, আমরা চীন রাশিয়া আর এই আমেরিকার পিং পং বল খেলবো না, এখানে যেন পিং পং বল খেলতে হয়। সবাইকে ধন্যবাদ, তরুণ প্রজন্মকে ধন্যবাদ। এবং আগামীতে ইনশাল্লাহ যদি এই মাসের মধ্যে না হয়, তাহলে আমি মনে হয় বিএনপি আগামীতে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন তৈরি করার দিকে নেমে যাবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা এটি চাইবো যে সারা কলেজ বিশ্ববিদ্যালয়ের যেন বিএনপির ছাত্র সংগঠনের ব্যাপকভাবে সংগঠিত করার চেষ্টা করা হয়, এবং 3 মাসের মধ্যে যেন বাংলাদেশের বৃহত্তর ছাত্র গোষ্ঠীকে, যুব গোষ্ঠীকে যেন বিএনপির বৃহত্তর ছাতার নিতে নিয়ে আসা হয়।
আমাদের বুড়াদের দিকে আর নজর না দিয়ে তরুণের দিকে এখন নজর দেওয়া হবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আসলে সুন্দর বাংলাদেশ, ভালো বাংলাদেশ চাই আমরা। শেষ পরিশেষে আমি বলতে চাই, আমি জনাব অধ্যাপক ইউনূস সাহেবের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। উনি বাংলাদেশের সফল একজন প্রধান উপদেষ্টা হোক, এটা আমি ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন, বাংলাদেশকে নিয়ে কথা বলছেন কিন্তু তুলসী গ্যাবার্ট, বাংলাদেশকে নিয়ে এবং বক্তব্য দিয়েছেন এই তুলসী গ্যাবার্ট, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।